সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, দেবিদ্বার মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কাজী ইকবাল হুসাইন, সহকারী শিক্ষক, নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতির সপ্তম পরিচ্ছেদের বিরাম চিহ্ন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলের সর্বপ্রথমে আমরা জানব আসলে বিরাম চিহ্ন কি এবং কেন এই বিরাম চিহ্নের ব্যবহার করি আমরা। বিরাম চিহ্ন হচ্ছে, আমরা মানুষ একটানা কথা বলতে পারে না, তাই তাকে মাঝে মধ্যে থামতে হয়। তাছাড়া আমরা যে কথা বলি সেই কথাগুলো অন্যকে বোঝানোর জন্য মাঝে মধ্যে বিরতি নিতে হয়, এবং বাংলা লেখার ক্ষেত্রেও মাঝে মধ্যে বিরতি দিতে হয়, কথা থামাতে হয় এবং বুঝাতে হয়। এই কথা থামাতে এবং বোঝানোর জন্যই আমরা কতগুলো চিহ্নের ব্যবহার করে থাকি। এই চিহ্নগুলোকেই আমরা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আসি যে বিরাম চিহ্ন কাকে বলে। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয় সেই চিহ্নগুলোকেই বিরাম চিহ্ন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে এই বিরাম চিহ্নগুলোর নাম এবং আকৃতিগুলো আমি বোর্ডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথমে আমি লিখছি বিরাম চিহ্নের নাম। বিরাম চিহ্নের নাম। তারপর হচ্ছে আকৃতি। আকৃতি প্রথমে হচ্ছে দাড়ি। দাড়ির আকৃতি হচ্ছে ঠিক এমন। তারপর হচ্ছে কমা। কমার আকৃতি হচ্ছে এমন। তারপর হচ্ছে সেমিকোলন। সেমিকোলন। সেমিকোলনের আকৃতি হচ্ছে এমন। তারপর হচ্ছে প্রশ্ন চিহ্ন। প্রশ্ন চিহ্নের আকৃতি এমন। বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন। তারপর হচ্ছে কোলন। কোলন। কোলন ড্যাশ। কোলন ড্যাশ। কোলন ড্যাশ। তারপর হচ্ছে ড্যাশ। ড্যাশ। হাইফেন। 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 উদ্ধরণ চিহ্ন। চিহ্ন। তারপরে ইলেক। ইলেক বা লোভ চিহ্ন। বিকল্প চিহ্ন। বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন।
বন্ধনী চিহ্নগুলো যেমন প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী, ঠিক এইরকম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডের মাধ্যমে এখন যে বিরাম চিহ্নগুলো আছে সেই বিরাম চিহ্নগুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব যে বিরাম চিহ্নগুলোর ব্যবহার। আমি প্রথমে তোমাদের কাছে বলে রাখতে চাই যে এই বিরাম চিহ্নগুলো, কোনো বিরাম চিহ্নগুলো আছে যেগুলো বাক্যের শেষে ব্যবহৃত হয়, আবার কোনো বিরাম চিহ্ন বাক্যের মাঝে ব্যবহৃত হয়। তো বাক্যের শেষে যে বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বাক্যের শেষে ব্যবহৃত হয় দাঁড়ি, প্রশ্নচিহ্ন আর বিস্ময় চিহ্ন। এই তিনটি চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয়। আর বাক্যের মধ্যে ব্যবহৃত হয় কমা, সেমিকোলন, কোলন, তারপরে হচ্ছে ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, লোভ চিহ্ন, তারপরে বিকল্প চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাক্যের শেষে ব্যবহৃত হয় তিনটি বিরাম চিহ্ন। এগুলো হচ্ছে দাঁড়ি, প্রশ্নচিহ্ন এবং বিস্ময় চিহ্ন। আর বাক্যের মধ্যে ব্যবহৃত হয় কমা, সেমিকোলন, কোলন, তারপর ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন এবং বিকল্প চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই বিরাম চিহ্নগুলোর ব্যবহার নিয়ে কথা বলবো, যে কখন আমরা কোন বিরাম চিহ্নটি ব্যবহার করব সেই সম্পর্কে আমি এখন তোমাদের সঙ্গে কথা বলবো। যে সর্বপ্রথম হচ্ছে দাঁড়ি। দাঁড়ি আমরা কখন ব্যবহার করব? আমরা দাঁড়ি ব্যবহার করব যখন বক্তার মনে কোনো কিছু, অর্থাৎ বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিই। যেমন আমরা বাংলাদেশে বাস করি। তাহলে এখানে বক্তার মনোভাব পরিসমাপ্তি বোঝাতো দাঁড়ির মাধ্যমে। তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন। বক্তার মনে যদি কোনো কিছু জানার আগ্রহ জন্মায় তখন প্রশ্ন চিহ্নের ব্যবহার হয়। যেমন তোমার নাম কি? তোমার নাম কি? প্রশ্ন চিহ্ন। তারপরে বিস্ময় চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বক্তার মনে বিভিন্ন আবেগ যেমন আনন্দ, বেদনা, ভয়, দুঃখ, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যদি আমরা কোনো কিছু দেখে আনন্দিত হই তখন আমরা বলি বাহ, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করলাম। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসি কমার ব্যবহার। কমা বাক্যে সাধারণত অল্প বিরতির প্রয়োজন হলে
কমা ব্যবহৃত হয়। বাক্যে সাধারণত অল্প বিরতির প্রয়োজন হলে কমা ব্যবহৃত হয়। তাছাড়াও কমার একাধিক ব্যবহার রয়েছে, তার মধ্যে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে। যেমন তুমি তুমি যাবে না যাবে না, তাহলে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা ব্যবহৃত হয়। বাক্যে সম্বোধন পদের পরে কমা ব্যবহৃত হয়। যেমন কাউকে যদি সম্বোধন করি, যেমন বিথু কমা খাবে এসো, তাহলে বাক্যের সম্বোধন পদের পরেও কমা বসে। তারপরে হচ্ছে একই পদের একাধিক শব্দ পাশাপাশি বসলে কমা বসে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা একই পদ, পদ্মা বিশেষ্য, মেঘনাও বিশেষ্য, যমুনাও বিশেষ্য, একই পদ পাশাপাশি বসার কারণে এখানে কমা ব্যবহৃত হয়েছে। তারপরে একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতেও কমা ব্যবহৃত হয়। যেমন নীরব ক্লাসে ঢুকলো, কমা বই রাখলো, কমা বেরিয়ে গেল। তাহলে একই পদের বা একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতেও কমা বসে। তারপরে বাক্যের উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। যেমন শিক্ষক বলল এখন পড়তে বসো, তাহলে এই শিক্ষকের কথাটা হচ্ছে উদ্ধৃতির চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলো, এই উদ্ধৃতি চিহ্নের পূর্বে কমা বসে। তারপর আসবো আমরা সেমিকোলনের ব্যবহারে। সেমিকোলনের ব্যবহার, সেমিকোলন হচ্ছে যদি দুটো বাক্যের মধ্যে ভাব এবং অর্থের সম্বন্ধ থাকে। দুটি বাক্যের মধ্যে ভাব এবং অর্থের সম্বন্ধ থাকলে বাক্যের মধ্যে সেমিকোলন বসে। দিনটা ভালো নয়, দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়। তারপর হচ্ছে যে যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে সেই সব অব্যয়ের পূর্বে সেমিকোলন বসে। যেমন মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই ভালো ফল করবে। তাহলে এই বাক্যের মধ্যে বুঝি আমরা যে অব্যয়টা হচ্ছে অনুমান অর্থ প্রকাশ করেছে, অনুমানের অর্থ প্রকাশ করেছে,
সেটাই হচ্ছে, সেই কারণে এই বাক্যের মধ্যে সেমিকোলন বসেছে। তারপরে আমরা আসব কোলনের ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব কোলনের ব্যবহার, কোথায় কোথায় আমরা বাক্যের মধ্যে কোলন ব্যবহার করব। কোলন বাক্যে নানা কারণে কোলনের ব্যবহার হয়ে থাকে। উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন ব্যবহার করা হয়। যেমন বাংলা সন্ধি দুই প্রকার, কোলন দিয়ে স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। তাহলে উদাহরণ দিতে গিয়ে এখানে কোলন ব্যবহার করলাম। তারপরে উদ্ধৃতির আগে কোলন ব্যবহার হয়। উদ্ধৃতির আগে, যেমন রবীন্দ্রনাথ বলেছেন, কোলন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তারপর হচ্ছে নাটকের সংলাপে কোলন ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলা প্রথম পত্রের মধ্যে সুখী মানুষ যে নাটিকাটি পড়েছ, তোমরা দেখবে সেখানে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলোর পরে কোলন ব্যবহার করা হয়েছে। এটা একটা নাটিকা, সুতরাং নাটকের সংলাপের ক্ষেত্রেও কোলন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হাইফেনের ব্যবহার। হাইফেন দুটি শব্দের মধ্যে সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহার করা হয়। যেমন আমার মা বাবা বেড়াতে গেছেন। এই দুটি শব্দের মধ্যে এখানে এই মা এবং বাবার মধ্যে সংযোগ করার জন্য এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে সম্বোধন সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করার জন্য হাইফেন ব্যবহার করা হয়। যেমন তাদের মধ্যে ওহি নকুল সম্পর্ক। তাহলে এই অহিনকুল শব্দটি হচ্ছে সমাসবদ্ধ পদ। একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশ নদ নদীর দেশ। তাহলে একই ধরনের শব্দ ব্যবহারে হাইফেন ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথমত জানলাম বিরাম চিহ্ন কি এবং কেন আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি। তারপরে আমরা এই বিরাম চিহ্নগুলো নাম এবং আকৃতি দেখালাম। তারপরে আমরা কোন কোন বিরাম চিহ্ন কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।